ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা হচ্ছে কয়েল পিচ, দেন পিচ ফ্যাক্টর কিভাবে বের করতে হয়, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে দেখছিলাম। তখন আপনাদের ইয়ে ছিল যে যদি কিছু ম্যাথ হয় তাহলে আসলে ভালো হয়। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বা গত ক্লাসে আমরা আসলে যে যে থিওরি গুলো পড়ছিলাম, ওই থিওরি রিলেটেড কিছু ম্যাথ হচ্ছে আমরা দেখবো আর কি। সাথে আমাদের হচ্ছে কিছু এক্সট্রা কিছু থিওরি আজকে আছে, সেগুলো আমরা হচ্ছে আজকে ক্লাসে দেখি। তো প্রথমে আমরা হচ্ছে প্রথম ম্যাথটা যদি দেখি যে ক্যালকুলেট দ্য পিচ ফ্যাক্টর ফর দ্য আন্ডার গিভিং উইন্ডিংস। যে এখানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ আছে, বাট সবগুলো আসলে একই রকমের ম্যাথ। তো প্রথম ম্যাথটা হচ্ছে যে 36 স্ট্যাটাস স্লট এর জন্য, যেখানে পোল সংখ্যা হচ্ছে 4 এবং কয়েল স্প্যান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। কিন্তু এখানে পোলের রাতু মানে ভিডিও অফ করো। আপনারা মিউট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা যে 36, আচ্ছা এখানে কয়েলের স্প্যান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, বাট হচ্ছে পোলের স্প্যান কত, মানে কয়টা স্লট নিয়ে একটা পোল, সেটা হচ্ছে এখানে দেওয়া নেই। তো সেই জন্য আমরা হচ্ছে একটা পোলের আন্ডারে কয়টা স্লট আছে সেটা হচ্ছে ফার্স্টে বের করছি। বের করার উপায় কি, যে টোটাল স্লট সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমার টোটাল নাম্বার অফ, মানে প্রত্যেকটা পোলের আন্ডারে কয়টা করে স্লট আছে সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। আর এখন এখানে এই যে এখানে যে স্প্যানটা কয়েল স্প্যান হচ্ছে তাহলে কত হবে, যে আমার 1 থেকে 8 পর্যন্ত টার্ন নিয়ে span- 1 থেকে 8 পর্যন্ত টার্ন নিয়ে হচ্ছে কি আমার একটা কয়েল স্প্যান। তাহলে আমার ডেল এস এর ভ্যালু হচ্ছে আপনার, যে সেটা হচ্ছে কয়েল স্প্যান কে বোঝাচ্ছে, সেটা হচ্ছে 8 - 1 = 7। -1 কেন করলাম, কারণ একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের আলটিমেটলি যখন আমরা পিচ ফ্যাক্টর বের করবো, তাহলে পিচ ফ্যাক্টর আমার কত, কেপি ইকুয়াল টু সাইন রো বাই 2। এই রো এর মান কত, রো হচ্ছে আপনার মেকানিক্যাল অ্যাঙ্গেল, কয়েল কি পরিমাণ মেকানিক্যাল অ্যাঙ্গেল কভার করে, ডিভাইডেড বাই পোল কি পরিমাণ মেকানিক্যাল অ্যাঙ্গেল কভার করে, ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মেকানিক্যাল অ্যাঙ্গেল কতটুকু কভার করে, 1 থেকে 8 পর্যন্ত যতটুকু জায়গা আছে। তাহলে দেখেন এখানে এক আর দুইয়ের মাঝখানে ফাঁকা জায়গা কয়টা, মানে টোটাল 1 থেকে 8 পর্যন্ত ফাঁকা জায়গা হচ্ছে 7টা। তো এই জন্য আর কি H - 1 করছে। তো যাই হোক, এখন তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আমাদের এই বিটাই অ্যাকচুয়ালি এখানে রো আর কি। এই বিটাই এখানে অ্যাকচুয়ালি রো, আলাদা কিছু না। তাইলে আমার এখানে রো এর মান এখানে যেটা হবে সেটা হচ্ছে তাহলে কত, 7। 7 হচ্ছে কি কয়েল স্প্যান, ডিভাইডেড বাই 9। 9 হচ্ছে কি পোলের স্প্যান, ইন্টু 180 ডিগ্রি। তাহলে এটা করলে এটার ভ্যালু আসে 140 ডিগ্রি। দেন আমরা যদি এখানে 140 ডিগ্রি বসাই তাহলে হচ্ছে কি আমাদের কেপি এর মান আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন এইটা তো আমরা আসলে ডিরেক্টলি কয়েল স্প্যান কত, পোল স্প্যান কত সেটা দিয়ে ম্যাথটাকে করে ফেলি। বাট এখন যদি আমরা হচ্ছে একটু অ্যাঙ্গেল কত সেটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি, যেহেতু এই ইকুয়েশনটা আমরা হচ্ছে গত ক্লাসে পড়ছিলাম, তাহলে থিটা এম ছিল কি। আচ্ছা, ফার্স্ট আমরা পোলের অ্যাঙ্গেলটা চিন্তা করি। তাহলে সেটা কি, যে একটা পোল কি পরিমাণ মেকানিক্যাল অ্যাঙ্গেল কভার করে। তাহলে টোটাল অ্যাঙ্গেল কত, 360 ডিগ্রি, আর টোটাল পোল কত, 4। তাহলে যদি আমি 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করি তাহলে এটা আমার আসবে কত, 90 ডিগ্রি। এরপরে আসেন, যদি আমরা থিটা এম চিন্তা করি, থিটা এম হচ্ছে কি, যে আমার এই একটা আহ, কি বলে যে কয়েল, একটা কয়েল কি পরিমাণ মেকানিক্যাল অ্যাঙ্গেল কভার করে। তাহলে দেখেন একটা কয়েল কি 1 থেকে 8 পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে এখন আমার টোটাল কোণ কত, 360 ডিগ্রি। হ্যাঁ, আর টোটাল স্লট সংখ্যা কত, 36। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 36 হচ্ছে এক একটা স্লটের জন্য অ্যাঙ্গেল। আর কয়েল হচ্ছে কি টোটাল 1 থেকে 8 পর্যন্ত স্লট নিয়ে হচ্ছে আমার একটা কয়েল। তাহলে একটা স্লটের জন্য যদি সে এই পরিমাণ অ্যাঙ্গেল কভার করে, তাহলে টোটাল 1 থেকে 8 পর্যন্ত মানে 7টা জায়গার জন্য সে টোটাল কি পরিমাণ মেকানিক্যাল অ্যাঙ্গেল কভার করবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6 × 7। তাহলে আমার এটার ভ্যালু আসবে হচ্ছে 70 ডিগ্রি ডিভাইডেড বাই 90 ডিগ্রি ইন্টু 180। এটা তো এখানেও দেখেন 10 10 কাটা দিয়ে আসলে লাস্ট পর্যন্ত 7/9। তো এই জিনিসটাই আপনারা হচ্ছে বি আর সি তে সিমিলার ম্যাথই আছে,
আপনারা করতে পারবেন। এরপর আসেন, তো আমরা হচ্ছে এখন পিচ ফ্যাক্টর দেখলাম, তো আমরা যদি এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখি। তাহলে এখানে দেখেন আপনাদেরকে কে ডি এর ইকুয়েশনটা কি ছিল, সাইন এন গামা বাই টু, এন ইন্টু সাইন গামা বাই টু। এন কত ছিল, যে আপনার নাম্বার অফ স্লট পার ফেজ। এখন আমাদের গত ক্লাসে আমরা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে আপনার ছবিটা কেমন হয় এরকম একটা ছবি দেখছিলাম, যে হচ্ছে ধরেন এক একটা ফেজ হিসেবে যদি এটাকে আমি এরকম লিখি, যে টোটাল ফেজ সংখ্যা কত, তিনটা, তাই না? তাহলে এটা যদি ধরেন ফেজ এ, তাহলে ফেজ এর অপর প্রান্ত হচ্ছে এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম। তাহলে এক একটা ফেজের আন্ডারে আমি আপাতত জাস্ট ধরলাম যে এক একটা ফেজের আন্ডারে তিনটা করে স্লট আছে। তাহলে এই তিনটা স্লট দিয়ে কারেন্ট কি, ধরেন আমার উপরের দিকে যদি উঠে, তাহলে এই তিনটা স্লট দিয়ে কারেন্ট কি হচ্ছে আমার নিচের দিকে নামবে। বাট আলটিমেটলি একটা ফেজ গ্রুপ, এবং এই একটা পোর্শনকে কি বলে, ফেজ গ্রুপ বলে না? তো এখানে এই এন নাম্বার অফ স্লট পার ফেজ না লিখে এটা আসলে আমার ফেজ গ্রুপ লিখলে, আপনি একটু খাতায় লিখে নিন, এটা যদি আপনার ফেজ গ্রুপ চিন্তা করেন তাহলে আপনাদের পক্ষে আসলে মানে ম্যাথ করাটা বেশি ইজিয়ার হবে। তাহলে পার ফেজ, নাম্বার অফ স্লট পার ফেজ গ্রুপ, তাহলে একটা ফেজ গ্রুপের নাম্বার কত, তাহলে টোটাল ফেজ গ্রুপ হবে কয়টা, যেহেতু থ্রি ফেজের জন্য আমার টোটাল ফেজ গ্রুপ আসতে হচ্ছে ছয়টা, এটা অলওয়েজ। যদি আপনারা দেখেন থ্রি ফেজ তাইলেই বুঝবেন ফেজ গ্রুপ কয়টা, ছয়টা। সেক্ষেত্রে আপনাদের টোটাল নাম্বার অফ স্লটকে যদি আপনারা ফেজ গ্রুপ ছয় দিয়ে ভাগ করে দেন, তাহলে এখানে আমার নাম্বার অফ স্লট কত আসবে, ছয়। আচ্ছা, তাহলে আমরা এন পেয়ে গেলাম। এবার গামা হচ্ছে কি, যে কোনো দুইটা স্লটের মাঝখানের অ্যাঙ্গেল। তাহলে সেজন্য কি করতে হবে, 360 ডিগ্রিকে 36 দিয়ে ভাগ করলেই আমার দুইটা স্লটের মাঝখানে অ্যাঙ্গেল কত আছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। তাহলে আমার এনও বের করলাম, আমি গামাও বের করলাম। তারপর হচ্ছে এই দুইটা যদি আমি এখানে বসাই দিই তাইলে হচ্ছে কি করবো, আমার রেজাল্ট চলে আসবে। তো এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারি। এখন আসেন, আমরা তো আলাদা আলাদা ভাবে কেপি ক্যালকুলেট করলাম, আমরা আলাদা ভাবে কেডি ক্যালকুলেট করলাম। এখন যদি আমাকে ইন্টারনাল ইনডিউসড ভোল্টেজ কত সেইটা বের করতে বলে, তাহলে আমরা আসলে সেটা কিভাবে বের করতে পারি। দেখেন, তাহলে আমাদের ই এর ইকুয়েশন কত ছিল, √2 পাই এনটি কেপি কেডি আই এবং এফ। এখন দেখেন আমার ইকুয়েশন থেকে আমার এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে দেখতে হবে আছে কিনা, না থাকলে সেটাকে আমার ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আপনারা একজন হ্যান্ড রেজ করছেন, আপনি বলেন কি বলতে চান। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম হয়তো ভুলে আর কি হ্যান্ড রাইজ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, তো যেটুকু এখানে আমরা ছিলাম যে এই ভ্যালু গুলো আমাদেরকে দেখতে হবে যে ডিরেক্টলি আমাদের প্রশ্নে দেওয়া আছে কিনা, যদি ডিরেক্টলি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমাদেরকে এগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখেন এই প্রশ্নটা কি দেওয়া আছে, এ থ্রি তে 16 ভোল্ট। তাহলে আপনি যেটা করবেন যে আপনার এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আগে খাতার এই পাশে হচ্ছে লিখে নেবেন যে কি কি দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে কি পোল সংখ্যা হচ্ছে 16। তো দেখেন আমি এখানে লিখে নিছি যে পি ইকুয়াল টু, তারপর টোটাল নাম্বার অফ স্লট হচ্ছে 144, এবং প্রত্যেকটা স্লটের মানে কন্ডাক্টর সংখ্যা হচ্ছে 10। ফ্লাক্স দিলে দেখেন ডিরেক্টলি দেওয়া আছে, তার ফ্লাক্স পার পোল হচ্ছে 0.03। তাহলে এই এই ফাই এর মান হচ্ছে আপনার ডিরেক্টলি দেওয়া আছে। তাহলে একটা জিনিস অলরেডি আমি পেয়ে গেছি। এরপরে আহ সাইনোসয়েডাল ডিস্ট্রিবিউটেড স্পিড দেওয়া আছে, ফাইন্ড ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত, স্পিড ইন্টু 4 ডিভাইডেড বাই 120। তাহলে এই জন্য 375 16/120 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা এখানে এখন তাহলে ফ্রিকোয়েন্সি আর, দেখেন আপনাদের কিন্তু ডিরেক্ট ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি আরপিএম এই এই কোশ্চেনটা দেওয়া নাও থাকতে পারে, না থেকে ডিরেক্টলি দেওয়া থাকতে পারে যে ইএমএফ কত ক্যালকুলেট করে। সেক্ষেত্রে আপনাকে নিজ দায়িত্বেই ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, কারণ ইএমএফ এর মধ্যে ফ্রিকোয়েন্সি আসতে আর সেই ফ্রিকোয়েন্সি আপনাকে ক্যালকুলেট না করলে তার আপনি ম্যাথ করতে পারবেন না। তো ক্যালকুলেট করাই লাগবে। তো তাইলে আমরা হচ্ছে আহ এখানে ফ্রিকোয়েন্সিটাও ক্যালকুলেট করতে পারলাম। এবার আসি, তারপর কি দেওয়া আছে, অ্যাজিউম ফুল পিচড কয়েল। তো ফুল পিচ কয়েল মানে হচ্ছে যে আমার আপনার কয়েল স্প্যান যা, পোলের স্প্যানও হচ্ছে কি তাই। তাহলে ধরেন যদি আমার পোল স্প্যান 9 হইতো সাপোজ, তাহলে এবং তাহলে কি কয়েল স্প্যানও 9, তাহলে আমার রো এর মান কত হইতো, 9/9 হইতো না, 180। তাহলে কেপি এর মান হইতো কত, সাইন 90 ডিগ্রি। তার মানে কেপি ইকুয়াল টু 1।
তো এই ক্যালকুলেশনটা আপনার হচ্ছে দেখানোর দরকার নাই। আপনাকে যখনই দেখবেন আপনি ফুল পিস্ট কয়েল লেখা আছে, আপনি ডিরেক্টলি কেপি ইকুয়াল টু 1 লিখে দিতে পারবেন। এরপরে আসে যে কেডি এর মান কত। তাহলে কেডি এর জন্য আবার আপনাকে এম আর গামা ব্যবহার করতে হবে। তাহলে এখানে টোটাল স্লট সংখ্যা যদি 144 হয়, তাহলে 144 কে কি পার ফেজ গ্রুপের স্লট কত বের করার জন্য 6 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 144/6 করলে আপনি এম এর মান পেয়ে যাবেন। দেন গামা, গামার মানটা কত আসবে, ওই 360 ডিগ্রিকে 144 দিয়ে ভাগ করলে যা আসে। আচ্ছা, করলে আপনারা হচ্ছে এটা পাচ্ছেন। দেন এই এম আর গামার মান এই ইকুয়েশনে বসালে আপনার কেডি ক্যালকুলেট করাও হয়ে যায়। তাহলে এই ইকুয়েশন থেকে কেপি আর কেডি দুইটাই আপনি বের করতে পারবেন। ঠিক আছে, এখন বাকি আছে এনপি। এনপি হচ্ছে কি নাম্বার অফ কন্ডাক্টর প্রত্যেকটা ফেজে। যদি আমার ডিস্ট্রিবিউশন না হতো তাহলে কি একটা স্লটই একটা ফেজকে বুঝাইতো, তখন ওই একটা স্লটের টোটাল নাম্বার অফ কন্ডাক্টরই আমি লিখে দিতে পারতাম। কিন্তু এখন কি হয়েছে, তিনটা স্লট নিয়ে কি আমার একটা ফেজ হয়েছে, অথবা এই ম্যাথ অনুযায়ী 24টা স্লট নিয়ে হচ্ছে কি আমার একটা ফেজ গ্রুপ। তাহলে 24টা স্লট নিয়ে আমার হচ্ছে ফেজ এ। তাহলে আমার টোটাল নাম্বার অফ কন্ডাক্ট একটা ফেজের জন্য আমার টোটাল নাম্বার অফ কন্ডাক্টর তাহলে কত হবে। এই আই আসলে এম, আই আর এম আসলে সেম জিনিস আর কি। আই তাহলে এম হচ্ছে কত, 24 ইন্টু এনসি হচ্ছে প্রত্যেকটা স্লটে কি পরিমাণ কন্ডাক্টর আছে। তো সেটা হচ্ছে যে দেখেন এখানে 10 বলে দেওয়া আছে। তাহলে কি হবে, এম ইন্টু 10, 24 ইন্টু 10, এটা এমপি। তাহলে আমি এমপিও পেয়ে গেলাম। দেন সবগুলো একসাথে নিয়ে গুণ করলেই আপনার কি হয়ে যাচ্ছে, ই এর মানটা আমরা পেয়ে যাইতেছি। তাহলে এটা তো গেল হচ্ছে আমার পার ফেজের জন্য ইনডিউসড ভোল্টেজ বা ফেজ, পার ফেজের ভোল্টেজ। বাট যদি আপনাকে লাইন ভোল্টেজ বের করতে বলে, তাহলে কি হবে, ফেজ ভোল্টেজের সাথে জাস্ট √3 গুণ করলেই আপনি লাইন ভোল্টেজটা বের করতে পারবেন। তো এটা গেল আমাদের এই ম্যাথ। দেন পরের ম্যাথটাও আসলে সিমিলার, শুধু পরের ম্যাথে আপনাকে এখন ডিফারেন্সটা হচ্ছে এখন আর ফুল পিসড কয়েল বলা নাই যে আপনি কেপি এর মান 1 ধরতে পারবেন, বরং সেম সেম টাইপের ম্যাথের মধ্যেই বলা আছে ইচ কয়েল হ্যাজ 8 টার্নস এন্ড দ্য কয়েল ইজ কর্ডেড বাই 1। মানে হচ্ছে এখন পোল স্প্যান যদি এন হয়, তাহলে আপনার কয়েল স্প্যান হবে n-1, একটা কম। তো এখানে দেখে আপনার কয়েলের টার্ন দেওয়া আছে হচ্ছে 8টা। তাহলে কয়েলের টার্ন যদি 8টা হয়, তাহলে পোলের ক্ষেত্রে কি হবে, 9টা হবে না, এক বেশি। দেন এখানটা হচ্ছে 180 গুণ করবেন। গুণ করে আপনারা এখান থেকে কেপি এর মান ক্যালকুলেট করতে পারবেন। এবং এখানেও সম্ভবত আপনাদের এই যে আরপিএম দেওয়া আছে, পোল সংখ্যা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আপনারা এফ ক্যালকুলেট করতে পারবেন। আচ্ছা, তারপরে এটা গেল। তাহলে এখনো আমাদের ই এর মান থেকে আমরা ফাই এর মান ডিরেক্টলি দেওয়া আছে, এফ এর মান ক্যালকুলেট করলাম, কেপি এর মান ক্যালকুলেট করলাম। বাকি আছে হচ্ছে কেবি আর হচ্ছে কেডি আর হচ্ছে এনপি। তাহলে কেডি বের করার জন্য আমার এম আর গামা লাগবে। তাহলে টোটাল নাম্বার অফ স্লট হচ্ছে, ও আছে এখানে ডাবল লেয়ার দেওয়া আছে, বাট টোটাল স্লট দেওয়া আছে হচ্ছে 54। তাহলে এখন আমরা 54 কে 6 দিয়ে ভাগ করলে পার ফেজে আপনার কয়টা করে স্লট আছে সেটা বের হয়ে যাবে। তাহলে পার ফেজের স্লট সংখ্যা তো ধরেন আগে 54টা হচ্ছে আপনার সিঙ্গেলে দেওয়া ছিল, এখন 54টা হচ্ছে ডাবলে দেওয়া আছে, বাট একই কথা, আপনি যদি ওইটাকে 6 দিয়ে ভাগ করেন তাহলে হয়তো পার ফেজে কয়টা আছে সেটা দিয়ে একটু বের হয়ে যাবে। 9, তাহলে প্রত্যেকটা স্লটের মাঝখানের অ্যাঙ্গেল কত হবে, সেটাকে 360 কে আমরা 54 দিয়ে ভাগ করলে, এখন আমরা 360 ডিগ্রিকে 54 দিয়ে ভাগ করলে আমাদের গামার মানটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে আমি সেটা বসাই দিয়ে আমার কেডি এর মান চলে আসলো। এবার হচ্ছে আই আর এস ডি। আই এর ক্ষেত্রেও হচ্ছে আমার এখন আইটা কি হবে, এম এর মান আর আই এর মান হচ্ছে একদম সেম, 9। আর এনসি হচ্ছে আপনার বলাই আছে যে ইচ কয়েল হ্যাজ 8 টার্ন। তাহলে একটাতে আমরা 8টা করে টার্ন বা 8টা করে কন্ডাক্টর দেওয়া আছে, তাহলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর হচ্ছে আপনার 9 ইন্টু 72। দেন এই জিনিসগুলো যদি আমরা ইকুয়েশনের মধ্যে বসাই দিই, তাহলে হচ্ছে কি আমাদের পার ফেজের ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আর তারপর তো লাইন ভোল্টেজের জন্য জাস্ট √3 দিয়ে গুণ করতে হবে, এটাই। আচ্ছা, এরপরে আমরা আসি, এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের ম্যাথ। এরপর যদি আমাদের আরো ম্যাথের প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে আমরা বোধহয় আপনাদের 19 তারিখে বোধহয় এক্সাম, 19 তারিখে এক্সাম শুক্রবার, তার আগে যে বুধবারটা পড়বে সেই বুধবারে আমরা হচ্ছে একটা সাজেশন ক্লাস নিব, নিয়ে হচ্ছে আপনাদের
যদি আরো কোনো ম্যাথের প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা বলবো, বা কি ধরনের ম্যাথ আপনারা দেখবেন বা কি ধরনের থিওরি আপনারা দেখবেন সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো। তারপরে আপনারা আসেন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অল্টারনেটর। আচ্ছা, এই জিনিসটাও আমরা আগে ক্লাসেই দেখছিলাম যে টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু কত ইনডিউসড ভোল্টেজ থেকে যদি আমরা এই দুইটা জিনিসকে বাদ দিই তাহলে তো আমরা লোড সাইডে কি পরিমাণ ভোল্টেজ পাবো সেটা ক্যালকুলেট করতে পারবো। তো এটার ক্যালকুলেশন আসলে লাগবে না, বরং এটার ইকুয়েশনটা আর এই যে ছবিটা আছে এই ছবিটা ইম্পর্টেন্ট, যে আপনারা আসলে ফেজে কি কি জিনিসপত্র থাকে এই জিনিসগুলো আপনারা বোঝেন কি বা জানেন কি। তারপরে আসেন যে নো লোড কন্ডিশন কোনটাকে বলে। নো লোড কন্ডিশন মানে যে আপনার এখানে কোনো লোড লাগানো নাই। তো লোড যদি লাগানো না থাকে তার মানে কি টার্মিনালটা খোলা। তো টার্মিনাল খোলা মানে কি এই জিনিসটা এখন একটা ওপেন সার্কিট হয়ে আছে। তো ওপেন সার্কিটের ক্ষেত্রে আপনার এখানে তো আহ কারেন্টের ভ্যালু কত আসবে, জিরো আসবে। তো কারেন্টের ভ্যালু যদি জিরো আসে তাহলে তো এখানে আসলে আর এ মানে আই এ যদি জিরো হয়, আই এ যদি জিরো হয় তাহলে এই ভ্যালুটাও জিরো, এই ভ্যালুটাও জিরো। তাহলে আমার কি হবে, টার্মিনাল ভোল্টেজ আর ইনডিউসড ভোল্টেজ দুইটা একদম সিমিলার হয়ে যাবে। তো তখন এই নো লোড কন্ডিশন বলতে যে জিনিসটা বোঝায় যে আমার টার্মিনাল ভোল্টেজ আমার ইনডিউসড ভোল্টেজের সমান হবে। আচ্ছা, এখন আমরা ভেক্টর ডায়াগ্রাম অথবা ফেজর ডায়াগ্রাম এই জিনিসটা দেখবো। এটা আমরা ইউনিটি পাওয়ার, তবে আমরা এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য দেখবো। আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য এই জিনিসগুলো আহ দেখবো না আর কি। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি যে আমার কস থিটা থিটা কস থিটা ইকুয়াল টু ওয়ান বা থিটা ইকুয়াল টু জিরো। এই থিটাটা আসলে কি যে আমার ভোল্টেজ আর কারেন্টের মাঝখানের অ্যাঙ্গেল। তাহলে থিটার মান যদি জিরো হয় তাহলে আমার ভোল্টেজ আর কারেন্টের মাঝখানের অ্যাঙ্গেল তো আসলে জিরো। তার মানে আমার যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ আর কারেন্টটা কি একদম ইন ফেজ আছে, মানে তারা একই দিক বরাবর আছে। সেই জন্যই দেখেন যে আমি যদি তাহলে আমার কি হবে যে ই এ ইকুয়াল টু তাহলে কত আসবে, ভি 5 প্লাস এরকম একটা জিনিস। তাহলে আমার এই আই যেহেতু ভি 5 এর সাথে একদম সিমিলার ইন ইন ফেজে আছে, আর আর এ যেটা ও তো আসলে একটা জাস্ট রিয়েল ভ্যালু, রেজিস্ট্যান্স ভ্যালু, একটা রিয়েল ভ্যালু। সেই জন্য দেখেন এটা যে আপনার ভি 5টা প্রথমে আমরা লিখলাম, দেন ও কি ও পুরাপুরি এই ভি এর সাথে ইন ফেজে আছে দেখে এটা একই বরাবর এই দিকে যাবে। আর এখানে যে ইমাজিনারি কম্পোনেন্ট আছে, ইমাজিনারি কম্পোনেন্ট অলওয়েজই আপনার রিয়েল কম্পোনেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে আমার রিয়েল কম্পোনেন্ট যদি এইটা হয় তাহলে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আমার ইমাজিনারি কম্পোনেন্টটা থাকবে। তাহলে কি আমি তিনটা জিনিসে আঁকলাম, এইটা এটা, দেন এইটা এই যে এই পর্যন্ত, আর এই জিনিসটা কি এখান থেকে এই পর্যন্ত। দেন এই তিনটা জিনিসের যোগফল কি আমার ই এ। তাহলে ই এর ভ্যালু কত হবে এখান থেকে এ পর্যন্ত। তো এইটা আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য ফেজর ডায়াগ্রাম। এখন আপনারা যদি ই এর ভ্যালু ক্যালকুলেট করতে চান তাহলে আমরা কি হয় যে একটা নর্মাল, যদি আপনার কাছে একটা ইমাজিনারি ভ্যালু থাকে তাহলে আমার আর স্কোয়ার এর ভ্যালু কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় না। যেটা উঠাই দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও সিমিলার কাজটাই করছে। এই পার্টটা রিয়েল ছিল আর এই পার্টটা ইমাজিনারি ছিল। তাহলে রিয়েল পার্টের জন্য ভি প্লাস আই এ আর এ দেন স্কোয়ার, প্লাস এখানে যেটা উঠাই দিয়ে আই এ এক্স এর স্কোয়ার করে দিচ্ছে। তারপর রুট করলে আপনি ই এর ভ্যালুটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই পর্যন্ত গেল আমাদের ম্যাথ। ম্যাথে কি কারোর কোনো সমস্যা আছে থাকলে বলতে পারে, নাহলে এরপর আমরা কিছু থিওরি শুরু করবো। কারো কোথাও ম্যাম, বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। ম্যাম 37 দশমিক সম্ভবত 2 ম্যাথটাতে একটু জানতো। হ্যাঁ, এটা বলেন। ম্যাম এখানে তো হচ্ছে যে 360 দিয়ে করছেন, হ্যাঁ। তো এখানে 180 হুম। দিয়ে কি করা যায় না? 180 দিয়ে আপনি কেন করতে চাচ্ছেন, মানে আপনি তো কি বের করতেছেন, মানে এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, মানে 360
আচ্ছা দেওয়া হয়েছে ঠিক কিনা, আছে, আপনি কেন একটু বা একটু একটু আজকে দাঁড়ান। দেওয়া হয়নি আর কি। আচ্ছা আপনি, আচ্ছা সমস্যা নাই, আমি বলতেছি। এই যে দেখেন, ধরেন আপনি এরকম একটা সার্কুলার কিছু নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ। এখন আপনার একটা পোল দেওয়া আছে, আপনি পোল দিয়ে প্রথমে বুঝাই যে এরকম ফোর পোল, হ্যাঁ এরকম একটা ফোর পোল। এখন যদি আপনাকে বলে যে পার পোলের জন্য আপনার ইয়ে কত হবে, আহ কি বলে এটাকে, যে পার পোলের জন্য আপনার অ্যাঙ্গেল কত হবে, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4 করবেন না? হ্যাঁ। সেটাই তো করবেন। আচ্ছা, এবার যদি আমরা ছবিটা দেখি যে আপনি গামা মানে হচ্ছে, ধরেন এখানে অনেকগুলো স্লট আছে, টোটাল স্লট সংখ্যা আপনার 54, 54 না, 36, আচ্ছা ওকে থাক, ধরেন এখানে 36 স্লট আছে। তাহলে যে কোনো দুইটা স্লটের মাঝখানের অ্যাঙ্গেল যদি আপনাকে বের করতে বলে, তাহলে আপনি টোটালটা কি 360 ডিগ্রি থেকে দিয়ে 36 কে, মানে 360 ডিগ্রিকে 36 দিয়ে ভাগ করবেন না? হুম। আপনি কি 180 ঠিক দিয়ে আছে। ভাগ করবেন? না না। সেটাই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা, আমি ধরলাম যে আর কারো প্রশ্ন নাই। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ স্টেশনারি আর্মেচার অফ অ্যান অল্টারনেটর। আচ্ছা, আমরা আসলে এই জিনিসটা জানি যে আহ, আপনার একটা সিনক্রোনাস জেনারেটর অথবা যেটাকে আমরা অল্টারনেটর বলি, সে অল্টারনেটরের স্টেটর পার্টটা স্টেশনারি থাকে, স্থিরই থাকে। বা এই স্টেটরটাকে তো আমরা আর্মেচারও বলি। তা আর্মেচারটা ফিক্সই থাকে, স্থির থাকে। বাট মাঝে মাঝে এরকম হতে পারে যে আমার ওই সাইডটাও রোটেটিং থাকতে পারে। বাট এখানে যদি আমার আর্মেচারটা স্টেশনারি থাকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কিছু বিশেষ সুবিধা আছে, এবং এই বিশেষ সুবিধা আছে দেখেই আমাদের ম্যাক্সিমাম যে জেনারেটর গুলো আছে, সেই জেনারেটরের স্টেটর পার্টটা স্টেশনারি থাকে বা ফিক্সই আমরা এই জিনিসটাকে রাখি। এটার পেছনে একটা পারপাস আছে। তো পারপাস গুলা কি, সেই জিনিস পারপাস বা অ্যাডভান্টেজেস গুলা কি, সেটাই হচ্ছে এই জায়গার মধ্যে এক্সপ্লেন করা হয়েছে। প্রথমে দেখেন ইজ অফ কুলিং, মানে হচ্ছে যে যেহেতু একটা পাওয়ার জেনারেট হচ্ছে, অতএব আমার মেশিনারি গুলাও কিন্তু গরম হয়ে যাবে। তো মেশিনারি গুলা যখন গরম হয়ে যায়, তখন আমার সেই মেশিনারি গুলাকে কুল করার একটা প্রয়োজন পড়ে। এই জন্য যে কোনো যে জেনারেটর গুলা, মানে কুলিং এর একটা সিস্টেম আসলে রাখা হয়। তো যদি আমার এই স্টেটর সাইডটা হচ্ছে ফিক্স থাকে বা স্টেশনারি থাকে, তখন সেটাকে কুলিং করা আসলে খুব ইজি হয়। তারপর রিডিউসড ওয়ার এন্ড টিয়ার, যে রোটেটিং থাকলে ওখানে কিছু ফ্রিকশন থাকবে, আর ফ্রিকশন থাকলে সেখানে কিছু লস আসলে থাকে। বাট যেহেতু আমার স্টেটর সাইডটা হচ্ছে স্টেশনারি, সেই জন্য সেখানে কোনো এরকম ফ্রিকশনও হয় না। এবং সেই জিনিসটা হচ্ছে কি, ওয়ার এন্ড টিয়ার মানে হচ্ছে কোন একটা কিছু মানে এই ফ্রিকশনের কারণে জিনিসটা লস হওয়া বা ক্ষয় হয়ে যাওয়া, এই জিনিসটাকে ওয়ার এন্ড টিয়ার বলে। তো আপনার যেহেতু স্টেটর সাইডটা হচ্ছে ফিক্স থাকে, তাই সেখানে আমার এই ক্ষয় হয়ে যাওয়াটাও অনেক কমে যায়। এবং এটার কনস্ট্রাকশনটাও এর জন্য খুব সিম্পলিফাইড থাকে, কারণ আমরা দেখছিলাম যে রোটর সাইডে যেহেতু এটা রোটেট করতে থাকে, তাই একটা ডিসি কানেকশন দেওয়ার জন্য আমার কি কমপ্লেক্স এক্সাইটেশন সিস্টেম হচ্ছে দেওয়ার প্রয়োজন পড়ছিল। বাট স্টেটর সাইডে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই, কারণ হচ্ছে কি আমার ওই সাইডটা স্টেশনারি থাকার কারণে আমরা খুব সহজেই ইলেকট্রিক্যাল কানেকশন আসলে সেই জায়গাতে দিতে পারি। তো এই জন্য এটা এখানে হচ্ছে কি সিম্পলিফাইড কনস্ট্রাকশন থাকে আর কি। এবং দেখেন এই যে এখানে অলরেডি আমি বলছি যে এটা যে ইলেকট্রিক্যাল কানেকশন গুলো আছে সেগুলাকে ইমপ্রুভ করা পসিবল হয়। যদি রোটেটিং হতো তাহলে সেখানে অনেক কমপ্লেক্স সার্কিটের প্রয়োজন পড়তো। এনহ্যান্স সেফটি, স্টেশনারি থাকলে সেখানে আপনার যদি মানে রোটেটিং থাকলে, একটা রোটেটিং মেশিনে কাজ করা অলওয়েজ বিপজ্জনক। যে আপনার যদি মানে প্রপার সেফটি মেনটেন না করে, তাহলে সেখানে একটা দুর্ঘটনা ঘটার আসলে পসিবিলিটি থাকে। বাট আপনার মেশিন যদি স্টেশনারি থাকে, তাহলে সেখানে আসলে সেই দুর্ঘটনা ঘটার পসিবিলিটিটা অনেক কমে যায়। তো এটাই বলতে এখানে। দেন এফিসিয়েন্সি, যে রোটেশন থাকলে সেখানে হচ্ছে আপনার পাওয়ার লসের পরিমাণটাও আসলে বাড়বে ওই ফ্রিকশনের জন্য। এবং এমনিতেই তো পাওয়ার জেনারেশনের জন্য আমার ইকুইপমেন্ট গুলা গরম হয়ে যায়, রোটেশনের জন্য সেখানে গরম হয়ে যায়। এই গরম হয়ে যাওয়া মানেই হচ্ছে সেখানে একটা পাওয়ার লস হচ্ছে। কারণ আপনি তো চান না যে গরম হয়ে যে পাওয়ারটা মানে হিট হয়ে যায়, আপনি চান যে আপনার যে মেকানিক্যাল পাওয়ারটা আপনি দিচ্ছেন তার পুরোটা একটা ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হোক, সেটা মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হয়ে আপনার মেশিন গরম হয়ে যাক, এটা আপনি চান না। তো এখন দেখেন এই যেহেতু আমার স্টেটর সাইডটা স্টেশনারি থাকে, সেখানে কোনো রোটেশন থাকে না, তাই সেখানে আমার মেকানিক্যাল লসটাও কমে যায়। তো আলটিমেটলি মেকানিক্যাল লস কমে যাওয়ার মানে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল যেই এফিসিয়েন্সিটা আছে সেটা হচ্ছে কি আমার বেড়ে যাচ্ছে। এবং এই পুরোটাই হচ্ছে আমরা এটাকে একটা কমপ্লেক্স ডিজাইন আকারে রাখতে পারি।
মানে হচ্ছে যে ধরেন এখানে আমাদের এক্সট্রা জিনিসপত্র আসলে মানে স্পেস, যেহেতু স্পেস হচ্ছে কি থাকে আপনার তখন হচ্ছে আপনার স্পেস দেখেন, ওই যে আবার ওই কথাটাইতেই আসি যে যখন আমার রোটরটা হচ্ছে ঘুরতে থাকে, এই যে এক্সাইটেশন সিস্টেমের জন্য কি করতে হচ্ছে আমার আরো অনেকগুলা সার্কিট এসে ওই জায়গার মধ্যে দিতে হয়েছে। আমি তার জন্য কি হয়েছে, আমার রোটর সাইডটা কিন্তু অনেক বড় হয়ে গেছিল। বাট স্টেটর সাইডে কি হইতেছে যে যেহেতু আমার ইলেকট্রিক্যাল কানেকশনটা অনেক ইজিয়ার, সেই জন্য আমার ওই জায়গাতে আসলে ডিজাইনটাও সিম্পলিফাইড থাকে এবং সেই জিনিসটা কম্প্যাক্ট থাকে, বা জিনিসটা খুব স্মল এরিয়ার মধ্যে আমরা আসলে করতে পারি। তারপর দেখেন এখানে আমরা হচ্ছে আমরা স্যালিয়েন্ট পোল আর নন স্যালিয়েন্ট পোলের কথা সেই ফার্স্ট ক্লাসেই হচ্ছে ডিসকাস করছিলাম। তো এই জায়গাতে হচ্ছে আরেকটু সুন্দর করে টেবিল আকারে হচ্ছে এদের যে ডিফারেন্স গুলো আছে সেই ডিফারেন্স গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো আপনারা এই ডিফারেন্স গুলো হচ্ছে এখান থেকে পড়বেন, এবং তার পাশাপাশি ফার্স্ট স্লাইডে কিন্তু আপনার হচ্ছে স্যালিয়েন্ট পোল আর নন স্যালিয়েন্ট পোলের হচ্ছে কিছু ডায়াগ্রাম দেওয়া ছিল। আপনারা অবশ্যই এই ডিফারেন্স গুলোর পাশাপাশি ডায়াগ্রাম গুলো হচ্ছে দেখবেন। আচ্ছা, একটা কথা, আমাদের মিটিং টাইমটা শেষ হয়ে আসছে, তো আপনারা হচ্ছে আপনাদের রোল গুলা চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, এরপর আমরা দেখবো হান্টিং অফ অল্টারনেটর, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন, হান্টিং অফ অল্টারনেটর দেওয়ার আগে আমরা হচ্ছে প্যারালাল অপারেশন হচ্ছে দেখে নিই। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে যদি মিটিংটা শেষ হয়ে যায়, আমার কথা শেষ হয়ে যাওয়ার আগে, তাহলে এই মিটিংটার মধ্যে মানে এই লিঙ্কের মধ্যে আপনারা আবার ঢুকবেন, তাহলেই মানে মিটিং শুরু হয়ে যাবে। আচ্ছা, তো যেটা হচ্ছে যে প্যারালাল অপারেশন অফ অল্টারনেটিভ জিনিসটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে তো অনেকগুলো আসলে পাওয়ার প্ল্যান্ট আছে। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেশন হচ্ছে, তারপর সেই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করে বাসা বাড়িতে পাঠানো হয়। তো এই ডিস্ট্রিবিউশনটা করার জন্য প্রথমে প্রত্যেকটা জেনারেটরকে একটা বাসবারের সাথে হচ্ছে কাজটা কানেক্ট করা হয় বা গ্রিডের সাথে কানেক্ট করা হয়। দেন সেখান থেকে ওই ডিস্ট্রিবিউট করা বিভিন্ন কনজিউমারকে মধ্যে সেই জিনিসটাকে বাসা বাড়িতে, অফিস আদালতে সেই জিনিসগুলোকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো যেহেতু একটা বাসবারের মধ্যে অনেকগুলা হচ্ছে আপনার কি পাওয়ার জেনারেটর এসে কানেক্ট বা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কানেক্ট করা থাকে, তো সেই জন্য হচ্ছে আপনার এই যে ইনফাইনাইট বাসটা আছে সেই ইনফাইনাইট বাসের যে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখা যায় একেবারে ফিক্স রাখে বা ফিক্স থাকতে হয়। কারণ আপনি দেখেন, এই যে আপনার যেই ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলো হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজ আর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্যই ডিজাইন করা থাকে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, যে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, আবার আপনি যদি আমেরিকায় যান সেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ। তো বাংলাদেশে যত রকমের ডিভাইস ব্যবহার করা হয় সেই ডিভাইস গুলো সবই 50 হার্জের জন্য ডিজাইন করা থাকে। এখন ধরেন আপনার একটা ফোন আপনি ইউজ করতেছেন, সেই ফোনটা 50 হার্জের জন্য ডিজাইন করা, বা আপনি একটা ফোনের কথা বাদ দিয়ে আপনি ফ্রিজের কথা চিন্তা করেন, 50 হার্জের জন্য ডিজাইন করা। এখন সেটাকে নিয়ে আপনি কানেক্ট করলেন এমন একটা ফ্রিকোয়েন্সিতে যেখানে ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েট করে, যে কখনো 60 হার্জ 70 হার্জ হয়ে যায়, বা আবার কখনো কমে 20 হার্জ 30 হার্জ হয়ে যায়। তো এই ধরনের ফ্লাকচুয়েশন গুলো আপনার ডিভাইসের জন্য খুবই ক্ষতিকর। আপনার ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেই জন্য ফ্রিকোয়েন্সিটাকে অলওয়েজ একদম ফিক্স রাখতে হয়, এবং এট দ্য সেম টাইম আপনার ভোল্টেজকেও ফিক্সড রাখতে হয়। যেমন ধরেন এই যে আপনার মাঝে মাঝে যদি কখনো দেখবেন ভোল্টেজ যদি ফ্লাকচুয়েট করে আপনার লাইনের, তখন দেখবেন ফ্রিজ খালি অন অফ হইতে থাকে। এখন ফ্রিজ যদি অন অফ হইতে থাকে, তখন তো আসলে আপনার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সেই জন্য আমরা কিন্তু ভোল্টেজ স্ট্যাবিলাইজার নামক একটা বস্তু ইউজ করি, যে হচ্ছে ভোল্টেজটাকে ফিক্স রাখার চেষ্টা করে। তো এরকম হচ্ছে যে এই ভোল্টেজের ফ্লাকচুয়েশন গুলা বা হচ্ছে আপনার এই ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশন গুলা যখন আপনি পাওয়ার বাসে কানেক্ট করবেন, তখন আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে পাওয়ার বাসের ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ, আর আপনি যে পাওয়ারটা জেনারেট আপনার যে জেনারেটরটা আছে সেই জেনারেটরের লোড সাইডের ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি অবশ্যই সেম হইতে হবে কানেক্ট করার সময়। এখন এটাই হচ্ছে প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর, যখন আপনি একটা অল্টারনেটরকে অন্য অল্টারনেটরের সাথে একই সাথে একটা পাওয়ার বাসের সাথে কানেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যে টার্মিনাল ভোল্টেজ আর যে ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সিকে অবশ্যই ফিক্স রাখতে হবে। এখন আপনার এটা যেটা ফিক্স আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? তো সেইটা বোঝার জন্য উপায় হচ্ছে যে আপনার হচ্ছে ভোল্টেজটা আপনি মেজার করতে পারবেন একটা ভোল্ট মিটারের সাহায্যে, আর ফ্রিকোয়েন্সিটা আপনি মেজার করতে পারবেন সিনক্রোনাইজিং ল্যাম্পের সাহায্যে। সিনক্রোনাইজিং ল্যাম্প কি জিনিস, যেমন ধরেন আপনার কাছে দুইটা ল্যাম্প আছে, এদের একটাকে আপনি কানেক্ট করলেন আপনার জেনারেটরের সাথে, আরেকটাকে আপনি কানেক্ট করলেন পাওয়ার বাসের সাথে। এখন দুইটার ফ্রিকোয়েন্সি যদি সেম 50 হার্জ হয়, তাহলে কি হবে, তারা একই সময়ে অন হবে এবং একই সময়ে অফ হবে। বাট যদি তাদের ফ্রিকোয়েন্সি সেম না হয়, তখন দেখা যাবে যে তাদের হচ্ছে জাস্ট ব্লিঙ্ক মানে
দুজন তো একই সাথে যেহেতু অন অফ হচ্ছে না, তখন সেখানে হচ্ছে আপনি মানে চোখে দেখতে পারবেন যে দুটো একই সময় অন হচ্ছে না বা একই সময় অফ হচ্ছে না। তো ওটা দেখে আপনি দুইটা জিনিসকে আসলে বুঝতে পারবেন যে সিনক্রোনাইজ হয় না, বা আর যদি হয় তাহলে তো একই সাথে এটা অন অফ হবে। তো এটাই হচ্ছে প্যারালাল অপারেশন অফ অল্টারনেট। এখন যদি আপনি ধরেন পাওয়ার বাসে